আচ্ছা, আজকে আমরা শুরু করব ছত্রাকের ডাইমরফিজম। হ্যাঁ, এখান থেকে আমরা শুরু করব। তাহলে চলে আসো যে প্রথমে আমরা একটু ওয়ার্ডটা সম্পর্কে জানি যে ডাইমরফিজম বলতে কি বোঝায়। ঠিক আছে, ডাই কথাটার মানে কি দুই, মরফিজম, হ্যাঁ মরফিজম কথাটা আসছে মরফ থেকে। মরফ কথাটার মানে হচ্ছে আকৃতি। ঠিক আছে, আকৃতি বা শেপ এরকম বোঝাচ্ছে। আর মরফিজম তো তাহলে কি এটা একটা নাউন। ঠিক আছে, তাহলে যদি কোনো কিছুকে বলা হয় ডাইমর্ফ, তার মানে বোঝাবে এটার আকৃতি দুই রকমের আকৃতি আছে। ঠিক আছে, আর যদি আমি বলি ডাইমরফিজম, হ্যাঁ ডাইমর্ফ মানে যদি দুই হয়, দুইটা আকৃতি যার আছে তাকে যদি বোঝায়, তাহলে ডাইমরফিজমকে তার ওই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আসো ছত্রাকের বলা হইতেছে ছত্রাকের ডাইমরফিজমও হয়, মানে একটা ছত্রাক সে দুই ধরনের শেপ নিতে পারে। এখন সব ছত্রাক তো পারবে না, সো এখানে হচ্ছে আমাদের একটা এক্সাম্পল আছে, আমাদের এক্সাম্পলটা যদি পারো একটু মনে রাখবা। ঠিক আছে, দেখো এক্সাম্পলটা হচ্ছে, আমি একটু দাগায় রাখি, হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম। হ্যাঁ, হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম নামে একটা ছত্রাক আছে, যেটা তোমার মাটিতে এক ধরনের শেপ নিয়ে থাকে, আর সে যখন হিউম্যান বডিকে ইনফেকশন করে, আক্রমণ করবে যখন, তখন সে মানুষের বডিতে গিয়ে আরেক রকমের শেপ নিয়ে থাকে। তাহলে মাটিতে দেখো, মাটিতে শেপটা কি সূত্রাকার। যখন মানুষের ফুসফুসে, তার কাজ হচ্ছে সেল মানুষের লাংসে গিয়ে অ্যাটাক করে। ঠিক আছে, যখন লাংসের তোমার এরকম সেলগুলার মাঝখানে মাঝখানে থাকবে, তখন সে আবার মানে কিরকম হবে, গোল টাইপের শেপ হয়ে যাবে। হ্যাঁ, সেলের মাঝখানে থাকার জন্য সেলের মতো একটা শেপ নিয়ে ফেলবে। তো এই যে তোমার তখন যখন মানুষের বডিকে আক্রমণ করে, বুঝছো, তখন একটা স্পেশাল একটা রোগ আমরা এটার নাম দিছি, এটার নাম দিছি আমরা হিস্টোপ্লাজমোসিস। হ্যাঁ, তো এই দুটার নাম তাহলে আমরা মনে রাখতে পারবো। ধরো তোমার এমসিকিউতে দিল যে হিস্টোপ্লাজমোসিস রোগটি কিসের জন্য হয়, ধরো তোমার দিল যে অ্যাসপারজিলাস ক্যাপসুলাটাম, তারপরে দিল ব্যাসিডিয়াম ক্যাপসুলাটাম, তারপর দিল হচ্ছে তোমার অ্যাগারিকালিস, তারপরে একটা দিল হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম। ধরো তাহলে তখন তুমি বুঝে ফেলবা, কারণ দেখো হিস্টোপ্লাজমা নামটা থেকে আসছে হিস্টোপ্লাজমোসিস। তাহলে যে অপশনের মধ্যে আমরা হিস্টোপ্লাজমা দেখবো সেটাকে আমরা রাইট দাগায় দেবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কয়েকটা ছবি আনছিলাম, এই যে এইটা হচ্ছে তোমার হিস্টোপ্লাজমা যখন সেলের ভেতরে থাকে, যখন এরকম সেলগুলোর মাঝখানে মাঝখানে থাকে, যে তখন হচ্ছে গিয়ে ওর শেপগুলো মানে সেলের মতো সে শেপ নিয়ে ফেলে। ঠিক আছে, এটা একটা মাইক্রোস্কোপিক্যাল একটা ছবি। তোমার লাংসে অ্যাটাক করার পরে, লাংসের তোমার সেকশন করার পরে হচ্ছে কি এই জিনিসটা পাওয়া গেছে আর কি। আচ্ছা, এই যে দেখো এখানেও যে ছবিটা হচ্ছে একটু দেখো, এত কিছু বোঝা দরকার না, জাস্ট শেপটা খেয়াল করো। হ্যাঁ, ও তোমার নর্মালি শেপ ছিল এরকম লম্বা লম্বা, হ্যাঁ সূত্রাকার শেপ। যখন সে মানুষের বডিতে ঢুকছে, ঠিক আছে, যখন হোস্ট বলতে এখানে আমাদের সেই ফুসফুসের সেল বোঝাচ্ছে, যেখানে সে অ্যাটাক করলো, এই হোস্টের মধ্যে ঢোকার পরে তখন তার শেপটা হয়ে যায় যে এরকম গোল গোল শেপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে মাটির মধ্যে ছিল সূত্রাকার, ঠিক আছে, লম্বা লম্বা শেপ। আর যখন তোমার তোমার অ্যাকচুয়ালি তোমার ইনফেকশনটা কখন হয় জানো, তোমার ডিরেক্টলি কিন্তু ছত্রাকটা ঢোকে না। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে তোমার যত সব এসব ফাঙ্গাসের অ্যাটাক মানুষের বডিতে হয়, স্পোর গিয়ে প্রথম অ্যাটাক করে। ঠিক আছে, স্পোর ঢুকে দেন হচ্ছে গিয়ে স্পোরের বংশবৃদ্ধি হবে, মানে ওদের রিপ্রোডাকশন পাওয়ার তো বোঝোই হিউজ লেভেলের। সো আস্তে আস্তে হচ্ছে তোমার ইনফেকশনটা আর কি খুব বেশি ছড়ায় যায়। আচ্ছা, এই যে এটাও এখানে একটা ছবি দেখাচ্ছে, যে এটা হচ্ছে তোমার আর কি মাইক্রোস্কোপের নিচে এরকম দেখা যাচ্ছে, তোমার সেলগুলো মাঝখানে মাঝখানে আছে। আর এইখানে হচ্ছে তোমার এরকম বাইরে থেকে আছে, এখানে একটা ছবিটা দিছে একটা বাদুড়ের ছবি। হ্যাঁ, এটা একটু বলে রাখি যে তোমার বইয়ে খালি লেখা আছে যে মাটির মধ্যে সে সূত্রাকার থাকে। হ্যাঁ, শুধু এই হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটামটা শুধুমাত্র মাটিতে না, এটা তোমার আরেকটা ওদের ইনফেকশনের সোর্স হচ্ছে এরকম বাদুড়, ইভেন মুরগি, তোমার এরকম কিছু পাখির লালা রস থেকে, হ্যাঁ স্যালাইভা থেকে তোমার আসতে পারে, মানুষের বডিতে চলে আসতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি বাদুড়ের আমি সারা জীবন হচ্ছে খালি মানে কি বলবো, ওর খারাপ দিকই পড়ে আসলাম, জেনে আসলাম। এখন মানে আমার হঠাৎ করে আর কি করোনার কথা মনে হচ্ছে, বাদুড় দিয়েই তো বলা হয় যে শুরু হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এসব বলে লাভ নেই, চাইনিজরা যে কেন সব খেয়াল নেই জেনে। ওকে, যাই হোক, তাহলে হচ্ছে তোমার এটা জাস্ট ছবির মধ্যে দেখাচ্ছে যে বাদুড় থেকে সেটা হচ্ছে গিয়ে মানুষের এই যে এরকম ধরো শ্বাস প্রশ্বাসের সাথে বা হচ্ছে এরকম তোমার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, দেন আর কি লাংস থেকে অ্যাটাক করছে, বুঝছো। আচ্ছা, আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে, তাহলে আমাদের এই প্যারাটা পড়া হয়ে গেল, ছত্রাকের ডাইমরফিজম, এটা তোমার জাস্ট এমসিকিউর জন্য আমরা একটু মনে রাখবো। তারপরে আসো ছত্রাকের খাদ্য গ্রহণ। হ্যাঁ, তো খাদ্য গ্রহণটা অলরেডি আমরা জানি যে ছত্রাকটা
কিভাবে গ্রহণ করবে? শোষণ পদ্ধতি, অ্যাবজর্পশন বলা হয় এটাকে। এখন শোষণ তো জাস্ট একটা ছোট একটা ওয়ার্ড ইউজ করে আমি বলে ফেললাম শোষণ হয়। কিভাবে ওর শোষণ হবে? হ্যাঁ, তো তোমরা জানো যে খাবার হওয়ার জন্যই লাগবে কি? এনজাইম লাগবে খাবার পরিপাকের জন্য, তাই না? তো এখন ওদেরও নিশ্চয়ই হচ্ছে গিয়ে খাবার নিবে সে আরেকজনের কাছ থেকে, তাও তার কি লাগবে? তারও কিন্তু এনজাইম প্রয়োজন। ঠিক আছে, এখন এই এনজাইমটা সে কোথা থেকে বের করবে? এনজাইমটা বের হয় হচ্ছে ছত্রাকের এক একটা, আমি যদি ছত্রাকের একক চিন্তা করি, একককে আমরা কি বলি? হাইফি বলি। ঠিক আছে, দেখো এখানে একটা, আচ্ছা, এটা ধরো এটা হচ্ছে একটা হাইফি। ঠিক আছে, আর এটা হচ্ছে হাইফির মাথা। এই হাইফির মাথার আবার একটা স্পেশাল নাম আছে, এটা একটু পরেই আমাদের বইয়ের এমসিকিউ এর লাইন দাগায় দিব। ডোম বলা হয় মাথাটাকে, হ্যাঁ, ডোম শেপের। তো এই ছত্রাকের এই হাইফির এই মাথা থেকে, এখান থেকে এনজাইম বের হবে। বুঝছো? এখানে তোমার এনজাইমগুলো, এখানে ভেতরে কিছু ভেসিকল থাকে, মানে গর্ত গর্ত থাকে, সেগুলোর মধ্যে এনজাইমগুলো প্রথমে ছিল। যখন এরকম শোষক, যখন সে মানে হোস্ট, তার হোস্ট যখন পেয়ে গেছে, হ্যাঁ, তখন সে কি করছে? এনজাইমগুলোকে সিক্রেট করে দিয়েছে, বের করে দিয়েছে। যখন এনজাইমগুলো বের হয়ে যাবে, তখন কি হবে? এনজাইম বের হয়ে সে ধরো এখানে হচ্ছে তোমার সে খাবারটা ধরো ছিল, তাহলে এনজাইমটা যখন ওই খাবারের উপরে আসবে, তখন হচ্ছে কি দেখো তোমার ওই খাবারটা ভেঙে যাবে, হ্যাঁ, এই যে এটাকে আমরা বলতে পারি ডাইজেশন হয়ে গেল আর কি। সেই ভেঙে গেল যে খাবারটা, সেটা দেন আর হচ্ছে হাইফির ভেতরে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে প্রসেসটা কি? তোমার এনজাইম বের হয়েছে, আমাদের আর কি এখানে যেটা আর কি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের মানুষের, ধরো মানুষ বলো প্রাণী বলো, আমাদের বডির ভেতরে হচ্ছে পরিপাক হচ্ছে, বাট ওদের কিন্তু হাইফির ভেতরে কিন্তু পরিপাক হচ্ছে না, ভাঙতেছে বাইরের দিকে। ওদের বডির বাইরে, বডির বাইরে হচ্ছে গিয়ে ভাঙবে। দেন যে ভাঙা, যে তোমার যে যে অংশটা ডিগ্রেড হয়ে গেল, ডিগ্রেডেশন তো মানে তো ভাঙা, তাই না? তো যে অংশটা ডিগ্রেডেশন হয়ে গেল, সেই খাবারটা দেন হাইফির মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, তারপরে এখন হাইফির মধ্যে ঢুকলো, তাহলে প্রথমে আর কি মাথা থেকে ওর খাবার আর কি ঢোকা শুরু হলো, তারপর দেন আস্তে আস্তে কোষের ভেতরে তোমার সাইটোপ্লাজমে যাবে, তারপরে এরকম তোমার মানে ফুল একটা সেলের মধ্যে এভাবে চলে যাবে। ঠিক আছে, তারপরে পোষক অঙ্গ, পোষক অঙ্গ বলতে হচ্ছে তোমার পোষক যে হাইফিটা ছিল, ওটার নামটা নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ, হস্টোরিয়াম। তাহলে এটাকে আমরা একটা কি বলতে পারি? হস্টোরিয়াম বলতে পারি আমরা। এখন ওদের খাবারের মধ্যে কি আছে? ওরা তো সবই তো মোটামুটি নিবে, কিন্তু প্রধান খাদ্য যদি আমি জানতে চাই, আমরা তোমার পড়ছিলাম কি কোনটা হবে? গ্লাইকোজেন। হ্যাঁ, সঞ্চিত খাদ্যের প্রধানত গ্লাইকোজেন। তাও তোমার বইয়ের মধ্যে দেখো এখানে মোটামুটি সবগুলো নামই উল্লেখ করে দেওয়া আছে। এই যে দেখো, শোষণ প্রক্রিয়ায় খাদ্য শোষণ করে। তারপরে দেখো, জাস্ট আমি লাইনগুলো একটু পড়ি, দেখো। হাইফি তার চারপাশে খাদ্যদ্রব্যের পরিপাকীয় এনজাইম নিঃসরণ করে খাদ্য পরিপাক করবে। ওকে, ফার্স্টে এনজাইম বের করলো। এই পরিপাকৃত খাদ্য হাইফির অভ্যন্তরে ব্যাপ্ত হয়, হাইফির মধ্যে আবার ঢুকলো, বাইরে পরিপাক হয়ে খাবারটা হাইফির মধ্যে ঢুকে গেল। তারপর কি করবে? সক্রিয়ভাবে কোষাভ্যন্তরে, মানে ওই মাথা থেকে শুরু হয়েছিল, এখন আস্তে আস্তে ভেতরে ঢুকতেছে। এই কার্যটি সাধারণত হাইফির শীর্ষের দিকেই হয়ে থাকে, হ্যাঁ, ওই যে ডোম যেখানে, ওখান থেকে শুরু হচ্ছে। খাদ্যদ্রব্য পরে সাইটোপ্লাজমিক প্রবাহের মাধ্যমে দেহের পুরাতন অংশে, হ্যাঁ, মানে সাইটোপ্লাজমের ডিরেকশন, মানে পুরো সাইটোপ্লাজম জুড়েই হচ্ছে সে ছড়ায় পড়তেছে, এরাই বলতেছে। পরজীবী ছত্রাক পোষক কোষের অভ্যন্তরে হস্টোরিয়ার মাধ্যমে, এটা তো আমরা জানি, হস্টোরিয়াম হচ্ছে সেই পোষক যে হাইফি, সেটাকে বলি। তারপর অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, খনিজ লবণ, ভিটামিন ছত্রাকের প্রধান খাদ্য। হ্যাঁ, এইটা আর কি মনে রাখা দরকার নেই, আমরা যেটা ফার্স্টে আমরা ছত্রাকের বৈশিষ্ট্যতে পড়ে আসছিলাম, ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, হ্যাঁ, আর অ্যাগারিকাসের ক্ষেত্রে তৈলবিন্দু, এই দুটোই মনে রাখবো। এভাবে ওভারঅল মনে রাখা দরকার নেই, এখান থেকে মনে রাখবো হচ্ছে কি প্রক্রিয়ায় খাদ্য শোষণ করতেছে? শোষণ প্রক্রিয়ায়। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে হস্টোরিয়া, এই হস্টোরিয়াম নামটা আমরা মনে রাখবো। আগের পৃষ্ঠায় মনে রাখছিলাম ওই ফার্স্ট ওই পেজগুলোতে, এখানেও মনে রাখবো। আচ্ছা, তারপর এখন চলে আসি আমরা ছত্রাকের বৃদ্ধি। দেখো, ছত্রাকের বৃদ্ধি বলতে এখানে তোমার একটা হাইফি বাড়াকেই বোঝাচ্ছে, কারণ একটা হাইফি মিলে তো মাইসেলিয়াম তৈরি করতেছে, তাই না? আলটিমেটলি তোমার মাইসেলিয়াম বলো, ছত্রাক অ্যাগারিকাস ছত্রাকের ওই উপরের অংশ বলো, সবগুলোকে তুমি যদি প্রস্থচ্ছেদ করো, তুমি একক কি পাবা? ইউনিট হচ্ছে ওদের হাইফি। ঠিক আছে, হাইফা আর কি একসা তোমার ছয় করলে আর কি হাইফি হয় বহুবচনে। আচ্ছা, তো এখানে তোমার যে কথাটা বলছে, এখানে আমি তোমাকে একটু ছবি দেখাই। এই যে এই ছবিটা একটু টাফ একটা ছবি, তোমার এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট তুমি হচ্ছে আমার ইয়ার দিকে খেয়াল করো, আমার পয়েন্টারটা কোন দিকে আছে। এটা হচ্ছে আমার একটা হাইফি, এই হাইফা, এই হাইফাটার মাথা,
হ্যাঁ, এই মাথার দিকে এখানে যে জিনিসটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ডোম। এই যে দেখো এইগুলা হচ্ছে এক একটা ডোম, ডোম শেপের মতো লাগতেছে না? সো এইটার ছত্রাকের এই শীর্ষ অংশ, ছত্রাকের না, হাইফির হাইফির এই শীর্ষ অংশকে আমরা বলবো ডোম। ঠিক আছে, তারপরে এখানে দেখো এই যে এই গোল গোল এই জিনিসগুলা যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার ভেসিকল। এই ভেসিকলগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র ওরা সঞ্চিত রাখে। কি সঞ্চিত রাখে? ওই যে বললাম আমি, এনজাইম সঞ্চিত রাখতে পারে। ইভেন শুধু এনজাইম না, আরও হচ্ছে তোমার এই যে ধরো পুরা সেলের ওয়াল তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কিছু ওদের এলিমেন্টস লাগে যেগুলা, সেই এলিমেন্টসগুলো এই ভেসিকলের মধ্যে দেখা যায় যে সঞ্চিত থাকে। ঠিক আছে, তাহলে ধরো তোমার ভেসিকলটা দেখো হাইফির একদম মাথার দিকে আছে, ডোমের দিকে আছে। কেন ভেসিকলটা ডোমের দিকে আছে? যাতে এই জিনিসগুলা বের হওয়া সহজ হয়। এই যে দেখো এনজাইমটা কি করতে হবে, যখন আমি বের করতে হবে তখন এটা যদি ভেসিকলগুলো থাকতোই যদি মাঝখানে, তখন তাকে কত কষ্ট করে কত পথ অতিক্রম করে তাকে হচ্ছে এদিক দিয়ে বের হওয়া লাগতো, তাই না? সো এই কারণে হচ্ছে তোমার ভেসিকলগুলা অবস্থানে অটোমেটিক রাখা হয়েছে এই হাইফির মাথার দিকে, যেন এখান থেকে যে এলিমেন্টসগুলো আছে, যে এনজাইমগুলো আছে, সেগুলো ইজিলি যেন বাইরে দরকার হলে বাইরেও সিক্রেট হতে পারে, আবার দরকার হলে ভেতরের দিকেও ওই এলিমেন্টসগুলো সিক্রেট হয়ে কাজ করবে তার নিজস্ব। ঠিক আছে, তারপর এখানে ওদের প্লাজমা মেমব্রেন আছে আর কি, কোষ ঝিল্লি আছে, ইভেন হচ্ছে তোমার ছত্রাকের স্পেশাল কি থাকে, কাইটিন থাকে, এগুলো তো বাইরের দিকে আসেই। আর এখানে আর কি দেখাচ্ছে মানে একটা নর্মাল সেলের মধ্যে যা যা থাকে, যে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস, রাইবোসোম, হ্যাঁ সবকিছুই মোটামুটি থাকে। হ্যাঁ, স্পেশালও কিছু জিনিসপত্র আছে, এগুলো মনে রাখা দরকার নেই। তারপরে হচ্ছে তাইলে আমরা ডোম কথাটা আমরা মনে রাখলাম, ঠিক আছে। তাহলে ছত্রাকের বৃদ্ধি থেকে আমরা কোন লাইনগুলো মনে রাখবো, দাগাই এখান থেকে মনে রাখবো হচ্ছে বৃদ্ধিকালে অধিকাংশ আছে, কি কি বলতেছে দেখো, বৃদ্ধিকালে অধিকাংশ বিপাকীয় কার্যাবলী হাইফির শীর্ষে ঘটে। বিপাকীয় কার্যাবলী ওই যে এনজাইম তো বের হবে হাইফির মাথা থেকেই, ঢুকবে আবার ভেতরে। সো তোমার শীর্ষ থেকেই হচ্ছে তোমার যেহেতু সবকিছু শুরু হচ্ছে, তো শীর্ষের গ্রোথটাও কিন্তু সবার আগে হবে, মানে ওখানে রিয়াকশন সব বেশি হচ্ছে, বিপাকীয় কার্যাবলী বেশি হচ্ছে ওখানে। তারপর এই যে অধিকাংশ নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, অন্যান্য অঙ্গাণু বর্ধিষ্ণু শীর্ষে, ওই যে আমরা তো দেখলাম ছবিটায় যে এই তোমার সামনে আছে হাইফির মাথা, আর এই জিনিসগুলো সব পেছনে, নিউক্লিয়াস টিউক্লিয়াস সব হচ্ছে পেছন দিকে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলতেছে, তারপরে বললো যে কোথায় গেল, হাইফির মাথাকে ডোম বলা হয়, এই লাইনটা দাগায় রাখো, হাইফির মাথাকে কি বলে, ডোম বলে। তারপর দেখো ডোম অঞ্চলে কি কি থাকে, যে ভেসিকল থাকে, এই ভেসিকলের মধ্যে কি থাকে, কোষ ঝিল্লি ও কোষ প্রাচীর তৈরির উপাদান ও এনজাইম বহন করে। ঠিক আছে, জাস্ট এমসিকিউর জন্য একটু বুঝে রাখতেছি আমরা। তারপরে এখন চলে আসি খুব ইম্পর্টেন্ট, ছত্রাকের জনন। সেম শৈবালে আমরা যেরকম 3 টাইপের জনন পড়ে আসছিলাম, ছত্রাকেও সেম 3 ধরনের জনন হবে, অঙ্গজ বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন, আর একটা হচ্ছে তোমার সেক্সুয়াল বা যৌন জনন। তাহলে এখন আসো অঙ্গজ জনন কি কি হয়। এইখানে হচ্ছে তোমার যেহেতু আমরা শৈবালের গুলো ভালো করে বুঝে আসছি, ছত্রাকের তো বুঝতে কোনো প্রবলেমই হবে না। তোমার ছত্রাকের ক্ষেত্রে জাস্ট 3টা নাম আমরা মনে রাখবো। হ্যাঁ, একটা হচ্ছে দৈহিক খণ্ডায়ন, একটা হচ্ছে দ্বিবিভাজন, আর একটা হচ্ছে কুড়ি সৃষ্টি। তো দৈহিক খণ্ডায়নটাও কি ছিল, জাস্ট তার ফুল বডিটা মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে, দেন এক একটা ভাগ থেকে হচ্ছে স্বতন্ত্র ফুল আরেকটা তোমার ছত্রাকের বডি তৈরি হবে। ঠিক আছে, তুমি যদি ছবি দেখো, দাঁড়াও কোথায় ছবিটা, এই যে এটা হচ্ছে তোমার খণ্ডায়ন বা তোমার হচ্ছে গা দৈহিক খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন। এই যে তার এই ফুল এই বডিটা হচ্ছে গা মাঝখান দিয়ে ভাগ হয়ে দেন আরেকটা ফুল একটা ছত্রাকের বডি তৈরি করছে। হ্যাঁ, এরকম লম্বা ফিলামেন্ট জাতীয় ছত্রাক যেগুলো, সেগুলোর ক্ষেত্রে এরকম ফ্র্যাগমেন্টেশন হতে দেখা যায়। তারপরে চলে আসো এখন ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে তোমার এখানে ছবিটা থেকে আমরা আগে বোঝাই নেই, 2 নাম্বারটা হচ্ছে তোমার দ্বিবিভাজন, বা একসাথে তুমি শুধু ফিশনও বলতে পারো বা বাইনারি ফিশন। হ্যাঁ, দ্বিবিভাজন তো এই কারণে বাইনারি ফিশনও বলে, আবার শুধু ফিশনও বলে। তো এইটা কি, দ্বি মানেই তো হচ্ছে তোমার 2টা ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? তো এটা ওয়ান কাইন্ড অফ আমাদের অ্যামাইটোসিস প্রসেসটার মতো। ঠিক আছে, তো এটাকে তাও আমরা অ্যামাইটোসিস বলতেছি না, জাস্ট আর কি 2 ভাগে ভাগ হয়ে গেছে। ধরো এই যে একটা সেল ছিল ডিভিশন হয়ে, এটা একটা সেল ছিল ডিভিশন হয়ে এরকম দুটা ভাগ হয়ে দেখো আলাদা হয়ে গেল 2টা সেলে। ঠিক আছে, এইটা তোমার হচ্ছে মাদার সেল থেকে কয়টা 2টা ডটার সেল আসতেছে।
তো এটা দেখা যায় যে জেনারেলি ইস্ট জাতীয় ছত্রাকগুলোতে এরকম হয়। তারপরে আরেকটা আছে বাডিং। এটা হচ্ছে খুবই কমন ওদের ভেজিটেটিভ রিপ্রোডাকশন। বাডিংটা খুবই কমন। আমরা হচ্ছে গিয়ে যেরকম হাইড্রাতে পড়ে আসছিলাম বাডিং এর প্রসেস, যে একটা জায়গা এরকম একটু স্ফীত হয়ে যাবে, তারপরে স্ফীত জায়গা থেকে কিভাবে আস্তে আস্তে হচ্ছে তোমার বড় হয়ে হচ্ছে নতুন একটা হাইড্রা তৈরি হয়ে যাবে। বাডিং ব্যাপারটা সেম এরকম। বাডিং এর তোমার বইয়ে একটা ছবি আছে, এই যে দেখো এই ছবিটা খেয়াল করো যে এখানে ছিল তোমার প্রথমে এটা একটা একটা ধর আমরা এটাকে একটা হাইফা ধরলাম, তারপরে হাইফার মাথায় হচ্ছে গিয়ে এই জিনিসটা তৈরি হলো, জাস্ট একটা অংশ একটু বর্ধিত হয়ে একটু স্ফীত হয়েছে। তারপরে কি হবে, এখন হচ্ছে গিয়ে ওর মধ্যে নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখন নিউক্লিয়াসটা লম্বা হয়ে আর কি তোমার হচ্ছে যে অ্যামাইটোসিসে যেরকম হচ্ছিল, নিউক্লিয়াসটা লম্বা হয়ে যাবে, দেন মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে খাঁজ কাটা হয়ে ভেতরের দিকে ভাগ হয়ে যাচ্ছে। এখানে আর কি পুরো সেলার হচ্ছে না, জাস্ট নিউক্লিয়াসটা এরকম দুই ভাগে ভাগ গেল। দেন একটা নিউক্লিয়াস তো এখানে থেকেই যাবে, আরেকটা নিউক্লিয়াসকে এখানে পাঠিয়ে দিয়েছে। তারপরে কি হবে, জাস্ট হচ্ছে গিয়ে এই জায়গাটা ডিভিশন হয়ে গেল, এই জায়গাটা তাহলে সুন্দর করে ডিভিশন হয়ে দুইটা আলাদা দুইটা সেল তৈরি করে ফেললো। হ্যাঁ, এটা একটা সেল, এটা একটা সেল। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে বাডিং প্রসেসের মাধ্যমে এটাও দেখা যায় ইস্টেরই হয় জেনারেলি। হ্যাঁ, এভাবে। আচ্ছা, আমি একটা জিনিস স্কিপ করে গেছি বইয়ের, সেটা হচ্ছে এই যে ছত্রাকের জনন এই ব্যাপারটা। হ্যাঁ, এই ছত্রাকের জনন বলতে এখানে তোমার হেডলাইনটা এটা দেওয়া দরকার হয় নাই, দরকার ছিল না আর কি। এটা বলা দরকার ছিল যে ছত্রাকের তারা রিপ্রোডাকশনের উপর ডিপেন্ড করে তারা ছত্রাককে আর কি দুইটা ভাগে ভাগ করে। হ্যাঁ, তুমি জাস্ট ভাগের নামগুলো আগে শুনো। একটা নাম হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য প্লাস ক নাম্বারের প্রশ্নের জন্য, হলোকার্পিক ছত্রাক, আরেকটাকে বলা হচ্ছে ইউকার্পিক ছত্রাক। ঠিক আছে, হলোকার্পিক, ইউকার্পিক, এবং এটার এক্সাম্পলগুলোও খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক নাম্বারের প্রশ্নে আসলে তোমার হচ্ছে খুবই ভালো হয় তুমি যদি একটা এক্সাম্পল দিতে পারো। যদি না দিতে পারো তোমাকে কখনোই মার্কস কাটবে না, বাট খুবই ভালো হয় যদি তুমি দিতে পারো। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে গিয়ে সিনকাইট্রিয়াম, আর এটার এক্সাম্পল হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। আচ্ছা, আগে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা হচ্ছে কি যে তোমার আমরা দেখছিলাম অ্যাগারিকাসটার কথাই তুমি একটু চিন্তা করে যদি দেখো যে অ্যাগারিকাসের আমরা উপরের বডিটাকে আমরা নাম দিছিলাম, উপরের পার্টটাকে আমরা নাম দিছিলাম ফ্রুট বডি। হ্যাঁ, যেটার কাজ ছিল জননে সাহায্য করা, নিচের পার্টটা ছিল ওর নর্মাল দৈহিক অঙ্গ। ঠিক আছে, তো এরকম যদি কোনো ছত্রাকের দৈহিক অংশ এবং জনন অংশ দুইটা পার্ট যদি এরকম আলাদা আলাদা করা থাকে, হ্যাঁ, আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা যদি এরকম কাজ থাকে, তখন এটাকে আমরা একটা আদর্শ একটা ছত্রাক বলতে পারি, তাই না? তো এখন আদর্শ কথাটাকে আমরা হচ্ছে যে এখন বায়োলজিক্যাল টার্ম হিসেবে যদি বুঝতে চাই, কি বলবো এটাকে আমরা ইউ বলি আমরা, তাই না? যেমন ছিল আমাদের ইউক্যারিওটিক, হ্যাঁ, সুকোষী বা সুকেন্দ্রিক, এটাকে আমরা বলতাম ইউক্যারিওট। তো এরকম যদি আমরা এখন ওই ছত্রাকটা আদর্শ এটা বুঝাইতে চাই, আমরা একটা কথা ইউজ করবো, এটাকে কি বলবো, ইউ। ঠিক আছে, তাহলে ইউ কথাটার মানে হচ্ছে তোমার গুড, ভালো। তারপরে আসো কার্প। কার্পস কথাটার মানে হচ্ছে, দেখো লেখা আছে ফ্রুট, এখানে হয়েছে কি আমরা যেরকম ব্যাসিডিও কার্প পড়ছিলাম, হ্যাঁ, ফ্রুট বডিটাকে তোমার বলা হয়েছিল। ঠিক আছে, তো এইখানে তোমার পুরা ছত্রাকটাকে নাম দেওয়া হয়েছে ইউকার্পিক, কারণ কি ওর যেই তোমার ফ্রুট বডি যেটা বা কার্প যেটা আছে সেটাকে একদম ডিস্টিংক্ট অবস্থায় আছে, একদম স্বতন্ত্র। ঠিক আছে, ওর এই বডিটা ফ্রুট বডিটাও যেরকম স্বতন্ত্র, সাথে হচ্ছে যে দৈহিক অংশ সেটাও স্বতন্ত্র। তো এই হিসাবে নাম দেওয়া হয়েছে ওদেরকে ইউকার্পিক ছত্রাক। ঠিক আছে, তাহলে ইউকার্পিক মানে তোমাকে যদি এমসিকিউ বলো, ইয়াতে বলো যদি আসে, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে ছত্রাকের দৈহিক ও জনন অঙ্গের কোনো পার্থক্য থাকে না, সরি কোনো পার্থক্য আর কি থাকবে। ঠিক আছে, এই যে দেখো যে এখানে তোমার বইয়ের লাইনটা ভালো মতো লেখা নাই, লেখা আছে অধিকাংশ ছত্রাকের দেহের অংশ বিশেষ থেকে জননতন্ত্র সৃষ্টি হয় এবং অন্য অংশ স্বাভাবিক থাকে। তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারো যে ইউকার্পিক ছত্রাক কাকে বলে আসলো, তুমি তখন লিখবা যে যে ছত্রাকের দেহের অংশ বিশেষ থেকে জননতন্ত্র সৃষ্টি হয় এবং দৈহিক অংশ ও জনন অংশ আলাদা আলাদা স্বতন্ত্রভাবে কাজ করে। ঠিক আছে, এভাবে করে লিখতে পারো, মানে মোট কথা হচ্ছে তুমি জিনিসটা বুঝাতে পারলেই হলো যে ওর দৈহিক অংশ জনন অংশ দুটো আলাদা আলাদা পার্ট। বইয়ের কথাটাও দিতে পারো, কিন্তু হচ্ছে ভালোভাবে লেখলা যে অন্য অংশ স্বাভাবিকভাবে না লেখলে যে স্বতন্ত্রভাবে কাজ করে। ঠিক আছে, তোমার ইচ্ছা, সমস্যা নেই। তাহলে ইউকার্পিক ছত্রাকের এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে প্রচুর দেয়। স্যাপ্রোলেগনিয়া, এটি কি ধরনের ছত্রাক? তো স্যাপ্রোলেগনিয়ার নাম আমরা আবার একটু পরে ছত্রাকের উপকারিতা অপকারিতার মধ্যেও পাবো। দেখো আমি তোমাকে ছবি দেখাই স্যাপ্রোলেগনিয়ার, এই যে
এটা হচ্ছে একটা স্যাপ্রোলিগনিয়ার আর কি, নর্মাল একটা মাইক্রোস্কোপের নিচে কি সুন্দর দেখাচ্ছে ওকে, তাই না, এই ছবি। কিন্তু ওর কাজ কি, ও খুবই একটা অপকারী একটা ভূমিকা আছে ওর, সেটা হচ্ছে এই যে দেখো এখানে মাছের ছবি দিছি কেন, কারণ হচ্ছে ও মাছের বডি থেকে ইনফেকশন করে, ঠিক আছে, যেখানে কালো কালো হয়ে গেছে, এইটা বুঝাইলো যে এই মাছেরও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়, এবং খুব হচ্ছে কমনলি হয় এই স্যাপ্রোলেগনিয়া এই ছত্রাকটা দিয়ে, ঠিক আছে। তাহলে স্যাপ্রোলেগনিয়ার কিসের এক্সাম্পল, ইউকার্পিক ছত্রাকের এক্সাম্পল। ইউকার্পিক মানে কি, ইউকার্পিক মানে হচ্ছে ইউ মানে ভালো, মানে সু, তাহলে হচ্ছে তোমার এটা একটা প্রকৃত ছত্রাক, তার মানে ওর দৈহিক অংশ জনন অংশ দুটো আলাদা আলাদা থাকবে, এবং দেখা যাচ্ছে যে তোমার দৈহিক অংশটা থেকে জনন অংশ সৃষ্টি হচ্ছে, বাট দুইটা অংশের কাজ ভিন্ন ভিন্ন থাকবে। যদি এখন এরকম হয়, আমরা একটা অপোজিট কেস আমরা চিন্তা করি যে দৈহিক অংশ জনন অংশের কোনো পার্থক্য থাকলো না, ঠিক আছে, ফুল হিউ বডিটাই হচ্ছে ওর দেখা গেল রিপ্রোডাকশনে ভূমিকা রাখলো, তখন সেটাকে আমি কি নাম দেব, তখন এটাকে আমি নাম দেব হলোকার্পিক। এই যে হলো কথাটার মানে কি দেখো, হলো কথাটার মানে হচ্ছে হোল, আর কার্পস মানে হচ্ছে কি ফ্রুট। তাহলে যদি হোল বডিটাই যদি তোমার ফ্রুট বডি হিসেবে কাজ করে, মানে হোল অংশটাই পুরা ছত্রাকের এ টু জেড পুরো অংশই যদি জনন অংশ বা জনন অঙ্গ হিসেবে যদি কাজ করে, তখন এটাকে আমরা নাম দিচ্ছি কি হলোকার্পিক। তাহলে দেখো এখানে হচ্ছে, তাহলে যদি সংজ্ঞাটা আমি দাগাই এই লাইনটা, এই যে দেখো যেসব ছত্রাক প্রজাতির সমস্ত দেহকোষটি জনন কাজে ব্যবহৃত হয়, এ ধরনের ছত্রাকের পার্থক্য থাকে না, তখন তাকে বলা হয় হলকার্পিক ছত্রাক, ঠিক আছে। তাহলে হলো কথাটা হোল কথাটা থেকে আসছে, হোল, আর কার্প তো ফ্রুট বডি, তার মানে ওর পুরা বডিটাই হচ্ছে ফ্রুট বডি হিসেবে কাজ করতেছে, হ্যাঁ, হোল পার্টটাই হচ্ছে জনন অংশ হিসেবে কাজ করতেছে, তো এটাকে আমরা এই কারণে নাম দিছি হলোকার্পিক ছত্রাক। তো এটার এক্সাম্পলটা আমরা মনে রাখবো সিনকাইট্রিয়াম, ঠিক আছে, এই যে এখানে জাস্ট একটু একটা ছবি আছে সিনকাইট্রিয়াম, যে এটা একটা সিনকাইট্রিয়ামের ছবি, হ্যাঁ। তো সিনকাইট্রিয়ামটা কিসের এক্সাম্পল তাহলে, হলোকার্পিক ছত্রাকের। আর ইউকার্পিক ছত্রাকের এক্সাম্পল কি, স্যাপ্রোলেগনিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে আমরা ছত্রাকের, আচ্ছা এখানে দেখাইছে যে তোমার এই যে সিনকাইট্রিয়ামটা এরকম হচ্ছে বিভিন্ন তোমার আলু জাতীয় এইসব খাবার টাবারেও অ্যাটাক করে, ঠিক আছে, এই যে আলুর এখানে দেখো মাথায় হচ্ছে অ্যাটাক করছে, এটা জাস্ট দেখাইলাম, এটা একটা তাহলে সিনকাইট্রিয়ামের একটা অপকারী দিক। ওকে, তারপর আমরা চলে আসি আমাদের যেটা পড়াচ্ছিলাম, আমাদের হচ্ছে অঙ্গজনন, জননের আমরা একটা টাইপ পড়ছি, ভেজিটেটিভ রিপ্রোডাকশন পড়ছি, আর হচ্ছে এখন আমরা চলে আসব অযৌন জনন। আচ্ছা, অঙ্গজনন থেকে দুইটা জিনিস কিন্তু দাগায় রাখবো, হ্যাঁ, ইস্টের ক্ষেত্রে কার কার হচ্ছে কোন ধরনের অঙ্গজনন হয়, এই ইস্টেরটা মনে রাখবা, হ্যাঁ, ইস্টেরটা প্রচুর আসে পরীক্ষায়। তোমার দ্বিবিভাজন হবে ইস্টে, আবার বাডিং, এই দুটো প্রসেসই ইস্টের হবে, হ্যাঁ, এই রাইজোপাস পেনিসিলিয়াম এইগুলা হচ্ছে কি মনে রাখা না রাখলেও পারো, বাট ইস্টেরটা মনে রাখবা, হ্যাঁ, ইস্ট হচ্ছে তোমার আমাদের ছত্রাকের মধ্যে খুবই কমন একটা ছত্রাক, এবং এটা নিয়ে প্রচুর অনেক কিছু আছে, সবচেয়ে বলতে গেলে অনেক কিছু জানি এটা সম্পর্কে, এবং উপকারী অপকারী, সবচেয়ে উপকারী দিকটাই বেশি, অপকারী দিকও আছে। তো আমরা হচ্ছে তাহলে জেনে রাখি যে ইস্টের হচ্ছে স্যাকারোমাইসিস, এটা হচ্ছে তোমার ইস্টের বৈজ্ঞানিক নাম স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস কথাটার পর আসছে কিন্তু স্যাকারিন ওয়ার্ডটা থেকে, হ্যাঁ, স্যাকারিন বলতে আমরা কি বুঝি, চিনি, চিনি জাতীয় একে আমরা স্যাকারিন বলি, তাই না। তো ইস্ট থেকে অ্যাকচুয়ালি কি তৈরি করা হয়, ইস্ট থেকে তোমার একটা এনজাইম আসে, হ্যাঁ, এগুলো নিশ্চয়ই পড়ে আসছো, সেগুলো থেকে তোমার কিন্তু এই চিনি তৈরি করা, হ্যাঁ, সুক্রোজ তৈরি করার কিন্তু ওদের ভূমিকা আছে, তো এই কারণে ওখান থেকে নাম আসছে হচ্ছে একটা স্যাকারোমাইসিস নাম দিছে। তাহলে দ্বিবিভাজন প্রসেস হবে ইস্টের, আর এই বাডিং প্রসেসটা হবে, ঠিক আছে, বাইনারি ফিশন আর বাডিং। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে অযৌন জনন। দেখো আমরা জানি যে অযৌন জননটা কি দিয়ে হবে, যে স্পোর দিয়ে হবে, হ্যাঁ, স্পোরটা তোমার অঙ্কুরোদ্গম হবে, সেই স্পোর থেকে হচ্ছে আবার ফুল একটা ছত্রাক তৈরি হবে। আর যৌন জননের জন্য কি লাগবে, গ্যামেট লাগবে, হ্যাঁ, গ্যামেটের ফার্টিলাইজেশন হওয়া লাগবে। তো এখন চলে আসো যে ছত্রাকের স্পোর কি কি ধরনের আছে, আমরা যেরকম শৈবালে পড়ে আসছিলাম জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, এই দুটা স্পোর এই ছত্রাকের ক্ষেত্রেও আছে, ঠিক আছে। তো স্পোর তৈরি হবে যে জায়গাটা থেকে, সেটাকে আমরা কি নাম দিয়েছিলাম, স্পোরানজিয়াম, মনে আছে নিশ্চয়ই, হ্যাঁ, এটা তোমার কমন কথা, যে যেখান থেকে স্পোর তৈরি হবে সেটাকে আমরা নাম দিব হচ্ছে স্পোরানজিয়াম, আর যেখান থেকে গ্যামেট তৈরি হবে সেটার আমরা নাম দিব হচ্ছে গ্যামেটেনজিয়াম, ঠিক আছে। এখন ছত্রাকের ক্ষেত্রে তোমার এই স্পোর তৈরি করার দুই রকমের অঙ্গ আছে, ঠিক আছে, দেখো দুই রকমের অঙ্গ আছে, একটার নাম হচ্ছে স্পোরানজিয়াম, আরেকটার নাম হচ্ছে তোমার, আরেকটাকে নাম দিতে পারো তুমি কনিডিওফোর, ঠিক আছে, কনিডিওফোর আর স্পোরানজিয়াম এগুলো কি জিনিস, হ্যাঁ। এখন স্পোরানজিয়াম হচ্ছে এই ফুল জিনিসটাকে বলেন, ঠিক আছে,
আর এখানেও তুমি এই পুরা এটাকে তুমি কনিডিওস্পোরাঞ্জিয়ামও বলতে পারো। আর যদি তুমি এখন চিন্তা করো যে স্পোরটা তো কি একটা হাইফির মাথা থেকে আসবে না, সেই হাইফিটাকে নাম দেওয়া হয়েছে এখানে কনিডিওফোর এই ধরনের স্পোরের ক্ষেত্রে। আর এই ধরনের স্পোরের ক্ষেত্রে এটাকে নাম দেওয়া হয়েছে স্পোরাঞ্জিওফোর। আর পুরা এই জিনিসটাকে নাম দেওয়া হয়েছে কি স্পোরাঞ্জিয়াম। তাহলে স্পোরাঞ্জিয়াম, কনিডিওস্পোরাঞ্জিয়াম এগুলো হচ্ছে কি তোমার ফুল অঙ্গটাকে বোঝাচ্ছে। আর এই ফোর বলতে হচ্ছে বোঝানো হচ্ছে জাস্ট এই হাইফাটাকে, এই হাইফা থেকে তৈরি হয়েছে, এই হাইফা থেকে আসছে কনিডিয়াটা, ঠিক আছে, এটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো এইখান থেকে তোমার যে স্পোরগুলো আসতেছে, এই যে এই ছোট ছোট এই স্পোরগুলা, ঠিক আছে, এইগুলার নাম কি? এগুলোর নাম হচ্ছে তোমার জাস্ট স্পোর বলতেছে আমি। কিন্তু এই কনিডিওফোরের মাথায় যে স্পোরগুলা তৈরি হয়ে যায়, যে এখানে 3টা স্পোর আছে, এই স্পোরগুলার কিন্তু স্পোর নাম দিচ্ছি না আমি, এগুলোকে আমরা কমনলি মানে ওভারঅল তো সবগুলোই তো স্পোর, কিন্তু তাও আমরা ওদেরকে একটা আলাদা নাম দিচ্ছি, এটাকে বলা হচ্ছে কনিডিয়াম, ঠিক আছে। কনিডিয়াম আর বহুবচনে তুমি কনিডিয়া বলতে পারো। তাহলে আমি যেটা বলতেছিলাম, তাহলে স্পোর ওদের অ্যাকচুয়ালি তোমার স্পোর উৎপাদন করার অঙ্গটা ওদের দুই টাইপের, একটা হচ্ছে তোমার একটা থেকে স্পোর আসে আর একটা থেকে কনিডিয়া আসে। হ্যাঁ, তোমার বইয়ে হচ্ছে কি এত কিছু কনিডিও ফোর এসব লেখা টেখা নাই, কিন্তু জাস্ট কনিডিয়া কিন্তু লেখা আছে। তো আমরা বুঝে গেলাম যে অ্যাসেক্সুয়াল স্পোর দুই ধরনের হতে পারে, তোমার শুধু স্পোর অথবা হচ্ছে তোমার কনিডিয়া। এখন দেখো এই শুধু স্পোরের মধ্যে আবার কাহিনী আছে। শুধু স্পোরের মধ্যে আবার কিছু কিছু মডিফিকেশন হতে পারে। যেমন ফার্স্টে আমি যদি চিন্তা করি যে এই স্পোরের মধ্যে ফ্লাজেলা থাকতে পারে, তো ফ্লাজেলা যদি থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? জুস্পোর, মানে যেটা যেটা তোমার সচল চলাচল করতে পারে। আর যেটাতে হচ্ছে ফ্লাজেলা থাকবে না সেটাকে কি বলবো? এই যে সেম আমাদের শৈবালের মতো, এটাকে নাম দিব হচ্ছে অ্যাপ্লানোস্পোর। এই যে এটা হচ্ছে একটা জুস্পোরের ছবি, হ্যাঁ, যে দেখো ওদের ফ্লাজেলা আছে, দেখছো এই যে ওদের ফ্লাজেলা গুলা, ঠিক আছে, ওদের এরকম ফ্লাজেলা আছে। আর এগুলা হচ্ছে তোমার অ্যাপ্লানোস্পোর। হ্যাঁ, এই যে অ্যাপ্লানোস্পোর এগুলোর কিন্তু কোনো ফ্লাজেলা টাজেলা কিছু নাই, তার মানে ওরা নিশ্চল। এখন আরো কিছু মডিফিকেশন আছে। দেখা যায় যে অনেক সময় কোনো কোনো স্পোরের বাইরের দিকে পুরো আবরণ থাকে, ঠিক আছে, তখন সেই স্পোরের আবার নাম হয়ে যায় কি ক্ল্যামাইডোস্পোর, ঠিক আছে। কি কি বললাম? তোমার নর্মাল জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, ঠিক আছে। যদি আবার স্পোরের বাইরে যদি পুরো আবরণ থাকে, তখন এই ক্ষেত্রে ছত্রাকের ক্ষেত্রে স্পোরের আমরা নাম দিচ্ছি ক্ল্যামাইডোস্পোর, ঠিক আছে। আরও একটা মডিফিকেশন হতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা এটা পরে বলতেছি। তাহলে কনিডিয়া, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, ক্ল্যামাইডোস্পোর এই তিনটা জিনিস আমরা জানলাম। এখন আরেকটু তাহলে বইয়ের লাইনগুলো আমরা একটু দাগায় রাখি যে ছত্রাকের অযৌনজননের প্রধান প্রক্রিয়া কি? স্পোর উৎপাদন প্রক্রিয়া। স্পোর উৎপাদনের প্রক্রিয়া এটা হচ্ছে তোমার এটা প্রশ্নে আসে না, তাও তোমার দেখা যাবে খ নাম্বারের প্রশ্নে দিয়ে দিবে, আর গ নাম্বারের প্রশ্নে জেনারেলি দেওয়ার মতো না আর কি, এটা খুবই ছোট একটা প্রশ্ন। তো স্পোর উৎপাদন প্রক্রিয়া প্রধান হচ্ছে আমাদের হচ্ছে তাহলে এটা হচ্ছে প্রধান স্পোর উৎপাদন প্রক্রিয়া। তারপরে অঙ্গটাকে আমরা নাম দিচ্ছি স্পোরাঞ্জিয়াম। তারপরে হচ্ছে গিয়ে একা নিশ্চল হলে সেটাকে বলবো অ্যাপ্লানোস্পোর, সচল হলে সেটাকে নাম দিব আমরা জুস্পোর। আর হচ্ছে কি এই যে দেখো কনিডিয়া, আচ্ছা কনিডিয়া আর এই স্পোরগুলোর মধ্যে জুস্পোর, অ্যাপ্লানোস্পোরের মধ্যে আরও কিছু বেসিক পার্থক্য আছে। যেমন এই যে তোমার স্পোরাঞ্জিয়াম থেকে যে স্পোরগুলো আসবে ওদের দেখা যায় ওদের আলাদা মেমব্রেন থাকে, ঠিক আছে, ওরা ইচ্ছে করলেই হচ্ছে কি খুব ইজিলি হচ্ছে বাতাসে ভেসে যেতে পারে না, ঠিক আছে, এরকম মেমব্রেন দ্বারা ওরা আবদ্ধ বাইন্ড করা থাকে হাইফার সাথে। কিন্তু এই কনিডিয়াটা তোমার খুবই লুজলি বাইন্ড। কেন লুজলি বাইন্ড? কারণ হচ্ছে ওদের এরকম কোনো মেমব্রেন দিয়ে ওরা আবদ্ধ থাকে না। তো দেখা যায় যে তোমার কনিডিয়াটা খুব ইজিলি হচ্ছে তোমার বাতাসে ছড়া যেতে পারে। হ্যাঁ, তোমার ইজিলি হচ্ছে তোমার বলা যায় যে একটা সাইড হচ্ছে এরকম বলা আছে যে তোমার বাতাসের দিকে উন্মুক্ত অবস্থায় থাকে, ঠিক আছে, তার মানে খুব ইজিলি হচ্ছে ওরা অঙ্কুরোদ্গম কিন্তু করতে পারবে, বাতাসে ছড়ায় যাবে, ছড়ায় গিয়ে তোমার ইভেন ইনফেকশন করার পসিবিলিটিও কিন্তু কনিডিয়া দিয়ে তাহলে বেশি হতে পারে, তাই না, কারণ যে কোনো জায়গায় ওরা চলে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ক্ল্যামাইডোস্পোরটা কি? তাহলে যে পুরো আবরণ দিয়ে যদি আবৃত থাকে সেটাকে আমরা ক্ল্যামাইডোস্পোর বলতেছি। এটা তোমার যেহেতু পুরো আবরণ দিয়ে আবৃত, তার মানে সে কিন্তু এখনো তুমি রিপ্রোডাকশন করার মতো অবস্থায় নাই। কখন করবে? সেম কাহিনী আগের মতো, যে যখন সে উপযুক্ত পরিবেশ পাবে তখন। আচ্ছা, এখানে তোমার পেনিসিলিয়াম আর অ্যাসপারজিলাসের কনিডিয়া উৎপাদন আমরা হচ্ছে আগে একটা ছবি দেখছিলাম, হ্যাঁ, ওখানে এরকম ছিল তোমার কনিডিয়াগুলো যে এরকম এই শেপেরই হয় দেখা যায়, হ্যাঁ, এরকম তো ওভাল শেপের হয় কনিডিয়াগুলো জেনারেলি। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে এখন বলতেছি, ঠিক আছে, স্পোর তো এখন তৈরি হলো, তারপরে এখন দেখা যায় যে কিভাবে তোমার হচ্ছে গিয়ে এক এক ছত্রাকের কিন্তু তোমার এত ইজি না জাস্ট মাইটোসিস করে যে সে করে ফেলবে, মানে অ্যামাইটোসিস করে যে করে ফেলবে, ব্যাপারটা এরকম না। তোমার কিছু কিছু ক্ষেত্রে আরো কিছু মডিফিকেশন হতে পারে। হ্যাঁ, যেমন তুমি দেখো বলতেছে কি যে কিছু কিছু ছত্রাকের হাইফা অনেক সময় কি হবে তোমার
এরকম মাঝখানে মাঝখানে সেপারেট হয়ে যাবে ওদের হাইফাগুলা, তার মানে সেপ্টেড হাইফা তৈরি হলো। ঠিক আছে, সো সেপ্টেড হাইফাগুলো আবার ভাগ হয়ে যাবে। তো ওই ছোট ছোট ভাগগুলোকে আমি তখন আবার নাম দিছি অয়ডিয়া। এটাকে আবার এত কষ্ট করে অয়ডিয়া কেন নাম দিলাম, ঠিক আছে, কারণ এটা নর্মাল হাইফার মতো না, নর্মাল খণ্ড না এটা। এইটার দেখা যায় যে এই অয়ডিয়ার চারপাশে, ঠিক আছে, আবার হচ্ছে তোমার আবরণ তৈরি হবে। অয়ডিয়া স্পোরের ন্যায় আবরণ তৈরি করবে, দেন তারপরে তারা অঙ্কুরোদ্গম করবে। মানে কত যে কাহিনী করেছে তারা হচ্ছে আসলে। তুমি জাস্ট খালি মাথায় রাখবা যে অয়ডিয়াটা হচ্ছে কি স্পেশাল আরেক টাইপের একটা অজনন করা একটা প্রক্রিয়া। সেটাতে কি হবে যে তোমার হাইফিগুলো হচ্ছে মাঝখান দিয়ে তোমার সেপারেশন, তোমার ইয়া বলে প্রস্থপ্রাচীর বা তোমার হচ্ছে সেপ্টেট তৈরি হবে এবং তার ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যাবে। ওই খণ্ডগুলোকে আমরা সেপারেটলি নাম দিচ্ছি অয়ডিয়া। সেই অয়ডিয়াগুলা তারপরে তাদের চারপাশে আবরণ তৈরি হবে, দেন আস্তে ধীরে হচ্ছে অঙ্কুরোদ্গম করে তারপরে তারা নতুন ছত্রাক দেহ তৈরি করবে। যেমন একটা এক্সাম্পল দিছে, হ্যাঁ, কপ্রিনাস টগোপাস, এগুলো মনে রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি জাস্ট কমনলি হচ্ছে এটা মনে রাখতে পারো কনিডিয়াটা কোথায় কোথায় দেখা যায়, পেনিসিলিয়াম আর অ্যাসপারজিলাস, এটা খুবই কমন টার্ম। তো এই দুইটা জায়গায় হচ্ছে কনিডিয়া দেখা যায়। আর জাস্ট নামগুলো মনে রাখবা, স্পোরাঞ্জিয়াম থেকে কি কি আসে, অ্যাপ্লানোস্পোর আর জুস্পোর। আর যখন পুরো আবরণে আবৃত থাকে সেটাকে আমরা বলবো ক্লামাইডোস্পোর। আর হচ্ছে তোমার অয়ডিয়াটা জাস্ট কিসের ক্ষেত্রে হবে, যখন তাদের প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে ভাগ হবে, খণ্ডগুলোকে আমরা স্পেশালি অয়ডিয়া বলবো। আচ্ছা, আজকে এই ক্লাসটা এখানে এই পর্যন্ত। আমি একটু পরে হচ্ছে যৌন জনন শুরু করতেছি।